সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা এবং রেজওয়ান আপা ও আসিফ নজরুল সাহেবের মুখটা ইদানিং মলান এবং খুব অন্ধকার, হাসি খুশি নেই। এমনকি মিডিয়ায়ও আর আসছে না এই 18 তারিখের পর থেকে। অর্থাৎ জাতিসংঘের যে প্রতিনিধি পাঠিয়েছেন তারপর থেকেই তাদের সভা সমাবেশ এবং এই যে মিডিয়ায় যে বক্তব্য, হাসি খুশি কোনোটাই দেখছি না। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। জুন জুলাই এই আন্দোলনের পর এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা পরিষদ গঠন করার সাথে সাথেই প্রথম বক্তব্য হচ্ছে রিসেট বাটন পুশ, দ্বিতীয় বক্তব্য হচ্ছে মাস্টার মাইন্ড এবং নতুন বাংলাদেশ, বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে। তৃতীয় বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না এবং এই 1972 সালের সংবিধান বাতিল। এরপরে হচ্ছে 7ই মার্চের ভাষণ এবং সংবিধান দিবস বাতিল। সব কিছু মিলেই তারা মনে করছে যে আমরা স্বর্গে আছি, আমরা যে ক্ষমতায় আছি, আমরা যে চেয়ারে আছি, এটা মনে হয় আমাদের আজীবন থাকবে, আমৃত থাকবে। সেই চিন্তা করে তারা বিভিন্ন কার্যক্রম করা শুরু করেছে, যেটা কল্পনার বাহিরে। তারা মনে করছে যে আমরা নতুন ইতিহাস গড়াইতেছি, পিছনের কোনো ইতিহাস আমাদের কাছে কোনো জায়গা পাবে না। এই ইতিহাসকে আমরা চাই না। আমরা নতুন করে নতুন ইতিহাস গড়ছি, সেই ইতিহাসটাই আমাদের মানে কাম্য। আসলে বিষয়টা হচ্ছে সবকিছু হিসাব নিকাশ করে কথা উচিত। এই মানব জাতিকে আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ করেছে? সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের ভিতরে কেন আল্লাহ এই মানুষকে সৃষ্টির সেরা জীব মনে করছে? পৃথিবীর এমন কোনো হিংস্র প্রাণী নাই যে প্রাণী মানুষ পোষে না, মানুষের হুকুম, মানুষের কথা শুনে না। যাই হোক, সেই মানুষের শ্রেষ্ঠ মানুষ করা হয়েছে এজন্য তার আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। যে এই জন্য বিবেক, বুদ্ধি, জ্ঞান যার আছে তার কিন্তু বিচার হয় দুনিয়াতে এবং আখেরাতে। যার বিচার, যিনি পাগল, তার বিচার কি কেউ করতে পারে? করে? সুতরাং পাগল, উন্মাদ যারা, তাদের বিচার নেই। যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেক এবং বুদ্ধি জ্ঞান থাকার পরও যিনি অপকর্মের সাথে সম্পৃক্ত, তার কিন্তু বিচার হয়। সুতরাং যা কিছুই করা উচিত, যা কিছুই মানে করতে চাওয়া উচিত, যা কিছুই করি না কেন সেটা হিসাব নিকাশ করে করা উচিত। প্রত্যেকটা বিষয় মানে করার আগে এবং পরে হিসাব নিকাশ করে করতে হবে। বুঝতে হবে যে কোনটা করলে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের খারাপ হবে, কোনটা দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে, এটা বুঝে শুনে কাজ করতে হবে। আপনাদের যে হাসি খুশি, আপনাদের যে মানে বক্তব্য শুনে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ছিলাম। কিন্তু হঠাৎ কেন, হঠাৎ কেন এই জাতিসংঘের প্রতিনিধি আসার পর এবং এই ডোনাল্ড ট্রাম্প যে জো বাইডেনের রাষ্ট্রদূতকে, যে ভদ্র মহিলা তাকে পদত্যাগ করিয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে, সেই থেকেই আপনাদের মুখে হাসি নেই। এরপরে আপনাদের এই যে সভা সমাবেশে বক্তব্য নেই। আসিফ নজরুলের কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। মুখ এখন অন্ধকার, মুখে এখন কথা বলতে পারছে না। এরপরে হচ্ছে আমাদের রেজওয়ান আপা, যিনি শ্রেষ্ঠ আপা বলেই বলা যায়, উপদেষ্টা পরিষদের সবচেয়ে শ্রেষ্ঠ আপা। এরপরে আমাদের আছে সাখাওয়াত সাহেব, তিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। তিনি মাঝখানে কিছুদিন পরে মানে উপদেষ্টা পরিষদ হওয়ার পরে তিনি যে স্টাইলে চলাফেরা, তার গেট আপ এবং সেই সেনাবাহিনী যারা, তারা দেখবেন কালো চশমা ব্যবহার করে, হ্যাঁ, প্যান্ট টাই পরে এবং সেভাবেই এই যে আমাদের সাখাওয়াত সাহেব,
তিনি বক্তব্য রাখার তিনি তার মনের মাধুর্য অনুযায়ী মাধুরী মিলিয়ে বক্তব্য দেয়। এখন ইদানিং দেখা গেছে তিনি তেমন আর বক্তব্যও দিচ্ছেন না। আর মানে তার ভিতরের যে ফিলিংস সেটাও তেমন একটা দেখা যাচ্ছে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা যে আম আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব ঘটিয়েছিলাম, আশা আকাঙ্ক্ষা নিয়ে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, উপদেষ্টা পরিষদের কাছে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল তা মানে 0% অর্থাৎ 1% ও 0% তো দূরের কথা হাজার, হাজার মাইনাসে চলে গেছে। বিদায় দেশের অবস্থা খুবই ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে। যাই হোক, মানে এই উপদেষ্টা পরিষদ সফল হওয়া তো দূরের কথা, মানে ব্যর্থতারও একটা সীমা থাকার কথা। সেই ব্যর্থতারও সীমা নেই বললেই চলে। দেশের মানুষ এখন আ অর্থনীতির ঝুঁকিতে আছে। দেশের মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে নাজেহাল। দেশের মানুষ জনজীবন আতঙ্কে আছে। দেশের মানুষ জি যে নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই। এরপরে দেশে গণহারে হত্যা হচ্ছে, নির্বিচারে হত্যা হচ্ছে, বিচার বিভাগটাকে ধ্বংস করা হচ্ছে, রিসেট বাটন পুশ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে দেশটা একটা অরাজকতায় সৃষ্টি করা হয়েছে। আমরা তাদের কাছে আশা করছিলাম যে দেশে বিচার ব্যবস্থাটা আ মানে ন্যায়নীতিভাবে প্রতিষ্ঠিত হবে। এরপরে আমরা আশা করেছিলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে। এরপরে আমরা আশা করেছিলাম আমরা যারা সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা। এরপরে হচ্ছে আমাদের এই যে দেশের ধন সম্পদ লুটপাট এবং শেয়ার বাজার ধ্বংস থেকে বেরিয়ে আসার একটা দিকেও সফলতা আমি দেখছি না। আর সফলতা দেখার ভিতরে দেখতেছি কিছু সংস্কারের নামে রাপ খাতা তৈরি করেছে, লেখালেখি কম্পোজ করেছে, সময়টা গেছে এবং আরেকটা সফলতা হয়েছে যে নিষিদ্ধ এখন পর্যন্ত বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ জামাত ইসলাম তারা আ সরকারের সকল আ উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন, মিছিল মিটিং করতেছেন, জনসভা করতেছেন এবং তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। এই সফলতা শুধু এই একটা দেখছি জামাত হেফাজত। আরেকটা সফলতা হলো বিএনপি এখন পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর স্থান নিয়ে যত দখল করেছিল আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ দখল চাঁদাবাজি সেগুলো তো দখল করেছি, বরঞ্চ আরো আশেপাশে যা আছে তাও দখল করা শুরু হয়েছে। যাই হোক, সর্বোপরি কথা হলো দেশে এই রকমের যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা কল্পনাও করতে পারিনি। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই অপকর্ম আমরা এখনো চাই না। এই আমাদের অপকর্ম থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ১৯৭২ সালের সংবিধানে হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া। আমরা সেই আগুনে হাত দিতে চাই না। এরপরে এই যে সংবিধান দিবস, ঐতিহাসিক ভাষণ দিবসকে পুনর্বহাল করা এবং দেশের সকল সেক্টরে সকল মানে রাজনৈতিক দলদেরকে এটা স্থান করে দেওয়া। তবে হ্যাঁ, যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছেন, সকল অপরাধের বিচারের আওতায় আনতে হবে। এটা নিশ্চিত করতেই হবে এবং তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদের সকলে এখন আতঙ্কিত, সকলের আশা আকাঙ্ক্ষা নিরাশ হয়ে যাচ্ছে, সকলের মনে এখন ত্রাস ঢুকে গেছে, সকলের এখন চিন্তা চেতনা ঢুকে গেছে। আল্লাহ আমাদের তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।